তাই তাদের অধিকারের মধ্যে পড়ে হাতে অস্ত্র নিয়ে ঘুরে লোকের কাছ থেকে টাকা কেড়াই নেওয়া। এটি তো তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি। খাটের উপর ঘর করে টাকা সাজানো, 500 টাকার বান্ডিল খাটের উপর টাকা গুনছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই। এই টাকা হচ্ছে 8 লক্ষ টাকা বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী তো বনসহায়ক নিয়ে তদন্ত করবেন বলেছিলেন, আর সেই মন্ত্রী যখন তিনি আমাদের দলে বেড়াতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন আমার কাছে সমস্ত কাগজ রাখা আছে, বার করে মুখোশ খুলে দেবো। তারপরে কি হলো, ওদিকে গিয়ে মিটমাট হয়ে গেল কিনা বুঝতে পারলাম না। যদি শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি পাওয়া যায়, তাহলে একজনের বিছানার উপর থেকে 8 লক্ষ টাকা মাত্র পাওয়া গেছে, এটা একটা বড় কথা হলো? এটা কোনো অন্যায় না। চাকরিহারা শিক্ষকদের 10 জন আমরণ অনশনে বসেছিলেন, তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে আরজিকর হাসপাতালে ভর্তি হলেন। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। তারা তাদের অধিকারের জন্য আন্দোলন করছেন, কিন্তু সরকারের কাছ থেকে কোনো ধরনের মানবিক মুখের প্রত্যাশা করাটাই সম্পূর্ণ ভুল। কারণ এরা আন্দোলন করতে গিয়ে যদি মারাও যায় তাতেও এই সরকারের কিছু এসে যাবে না। সুতরাং এটা স্বৈরতান্ত্রিক, অমানবিক, প্রতিহিংসা পরায়ণ, অসহিষ্ণু সরকার পশ্চিমবঙ্গে আছে। প্রতিক্রিয়ার কারণে একটা গোষ্ঠী ক্ষমতায় চলে এসেছে। রাজ্য সরকার যে তালিকা প্রকাশ করেছে, ওবিসি রাজ্য সরকার যে তালিকা প্রকাশ করেছে সেই অনুযায়ী নিয়োগ হবে, সেই বিষয়টা নিয়েও মামলা হয়েছে গতকাল কোর্টে। কি বলবেন? ওবিসি তালিকা তৈরি হয়েছে সম্পূর্ণ তোষামদের জন্য। ব্লক ভোটের স্বার্থে ওই তালিকা তৈরি হয়েছে, কোনো সার্ভে হয়নি, অবৈজ্ঞানিক ভাবে হয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসিদের অধিকারকে কেড়ে নেওয়ার, তাদের বঞ্চিত করবার জন্য এবং মুষ্টিমেয় কিছু মানুষের ব্লক ভোটের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আজকে এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী গ্রহণ করেছে। এটা তো সর্বজন বিদিত। আজকে যারা ওবিসি আছেন তাদের এতে সচেতন হতে হবে, তাদের ঐক্যবদ্ধ হতে হবে, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। আর ইসলাম তো সৌভ্রাতৃত্বের ধর্ম, রিলিজিয়ন অফ ব্রাদারহুড। সেখানে উচ্চ নিচ নেই, পিছিয়ে পড়া কিছু নেই। তাদের আবার সংরক্ষণের প্রশ্ন কোথা থেকে আসছে? সবাই নির্বাচনকে কেন্দ্র করে পূর্ণনগরে দুর্ধর পরিস্থিতি। কি নির্বাচন? নির্বাচনে সিপিএম বনাম তৃণমূলের সমর্থকদের মধ্যে দুন্দুমার। সেখানে যে অভিযোগ উঠে আসছে তাতে রেদার ছাপ্পা দিয়েছে তৃণমূলের কর্মীরা। বাধা দিতে গেলে সিপিএম কর্মীদের ফেলে পেটানো হয়েছে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে পুলিশ গেলে বিক্ষোভ দেখানো হচ্ছে। আগে সিপিএম ওরকম করতো, এখন তৃণমূল কংগ্রেস ওরকম করছে। এখানে এরা নিজেরা মারামারি করছে, আবার দিল্লিতে গিয়ে ইডিসিবিআই এর তদন্ত, প্রতিহিংসা পরায়ণ তদন্ত বলে একসঙ্গে পার্লামেন্ট বয়কট করছে, ধর্ণা দিচ্ছে। এই নাটক দেখতে দেখতে তো পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত। চাকরি চুরির পর এবার দেখা যাচ্ছে অশোকনগরে একজন তৃণমূল নেতা তিনি কিডনি পাচারের সাথে নাম জড়িয়েছেন। অশোকনগরে একজন তৃণমূল নেতা কিডনি পাচারে নাম জড়িয়েছেন। পুরো মানুষটাকেই পাচার করে দেয়নি, তার সৌভাগ্য। তৃণমূল কংগ্রেস তো কিডনি পাচারের সঙ্গে তৃণমূলের যোগ না থাকলে কার যোগ থাকবে? মুখ্যমন্ত্রী একবার সমস্ত হসপিটালের মালিকদের ডেকে নিয়ে একজনকে বলেছিলেন যে কি কিডনির ব্যবসা ঠিকঠাক চলছে, এখনো চলছে, ধমক দিয়েছিলেন। এখন সেই থেকে ও জানতে পেরে গেছে যে এই ব্যবসাটাও হয়, এগিয়ে গেছেন সেদিকে কর্মসংস্থানের সুযোগ হিসেবে। শওকত মোল্লা তিনি একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, 5 মিনিটের মধ্যে ডিলিট করেছেন, কিন্তু লিখেছিলেন রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মির্জাফরের কথা বেশি গুরুত্ব পায়। মানে সবাই বুঝে গেছেন চলে যাচ্ছে, উনি আরো আগে বুঝবেন। কারণ পুলিশ আর ওরা বুঝতে পারে সরকারের পরিবর্তনটা ঠিক কখন হবে। আর যাকে মুখ্যমন্ত্রী একবার প্রতিষ্ঠিত বোমাবাজ বলে সরকারি অনুষ্ঠানে ঘোষিত করে দিয়েছেন, তো তারপরে আবার তাকে বিধায়ক বানিয়েছেন। এবার উনি বুঝে গেছেন পরিস্থিতি কি। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগ দায়ের করেছেন শিখ সম্প্রদায়ের লোকেরা। তাদের অভিযোগ যে শিখ সম্প্রদায়ের পাগড়িতে জুতো ছুঁড়েছেন সুকান্ত মজুমদার। এরকম কোন ঘটনার সঙ্গে সুকান্ত মজুমদার যুক্ত নয়। শিখ সম্প্রদায়ের পাশে যদি সারা ভারতবর্ষে কোন রাজনৈতিক দল অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দাঁড়িয়ে থাকে তার নাম বিজেপি। সুকান্ত মজুমদার যে বিচার পরিবারের সদস্য এবং যে রাজনৈতিক দলের সদস্য, সেখানে ছোট থেকে বড় হয়ে ওঠে তারা গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং এর আত্মত্যাগের ঘটনা শুনে। সুতরাং
শিখ সম্প্রদায়কে অপমান করবার বিন্দুমাত্র কোনো ইচ্ছা, কোনো প্রচেষ্টা কোনো দিন সুকান্ত মজুমদার কেন বিজেপির কোনো তৃণমূল স্তরের কর্মীও করবে না। বিজেপি শাসিত রাজ্য গুজরাটের বিপর্যয় যখন সামনে রয়েছে, সেই সময় আরেক বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রের পুনেতে এবার ব্রিজ ভেঙে পড়লো, কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে এবং নিচে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে 25 থেকে 30 জন। উদ্ধার কাজে এনডিআরএফ কাজ করছে। বিপর্যয়ের ঘটনা গুজরাট হচ্ছে এদিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক, দেশ একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা দুর্ভাগ্য ছাড়া কি হতে পারে? অ্যাক্সিডেন্ট তো কোনো সরকার করায় না, আর কোনো রাজ্য সরকারও এয়ারপোর্ট অথরিটির দায়িত্ব নিয়ে নেয়। তদন্ত চলছে, সরকারের এখানে যতটা ভূমিকা থাকার কথা সরকার সেটা পালন করছে। আমরা এই কথা বলছি না, ওই ব্রিজটি কোন সরকারের আমলে তৈরি হয়েছে? ভারতবর্ষে এরকম বহু ব্রিজ আছে যেগুলো ব্রিটিশের তৈরি করা কিংবা দেশ স্বাধীন হবার কিছুদিন পরে তৈরি হয়েছে। কোনো কারণে সেখানে বিপর্যয় হয়েছে, তো কেউ তো দুর্ঘটনা চায় না নিজের রাজ্যে। এটা দুর্ভাগ্যজনক। সরকার সেখানে রেস্কিউ অপারেশন চালাচ্ছে এবং যারা মারা গেছেন তাদের পাশে সরকার থাকবে। কিন্তু আবার বলছি, এটা দুর্ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত দুঃখের বিষয়। এটা নিয়ে আমার মনে হয় রাজনীতি করাটা একটা রাজনৈতিক রুচি এই বিকৃতি ছাড়া আর অন্য কিছু। ইতিমধ্যে কুণাল বলছেন এই বিষয়ে যে কলকাতায় এসে নরেন্দ্র মোদী এক সময় পোস্তা ব্রিজ ভাঙায় বলে গেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে গুজরাট বা মহারাষ্ট্রের এই বিপর্যয়ে তিনি কি বলবেন? তিনি এটাই বলবেন যে পোস্তা ব্রিজ যখন তৈরি হচ্ছিল তখন সেটা নির্মীয়মান অবস্থায় ছিল, এবং পোস্তা ব্রিজ কিভাবে তৈরি হচ্ছিল, কিভাবে হাত বদল হয়েছে, কোন সরকার ক্ষমতায় ছিল, কোন বাড়িকে না ভেঙে কোন দিকে ব্রিজ বেঁকানো হয়েছে সেটাও মানুষ জানেন। মানুষ জানেন কিভাবে মেট্রো রেলের রুট বদল করা হয়েছিল মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থে, এবং তার জন্য বউবাজারে বিপর্যয় নেমে এসেছিল। সেটাও ওই অ্যাক্ট অফ ফ্রড, এক ধরনের রেলের খরচা বাড়িয়ে। তো সেটার সঙ্গে এই দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে বলে আমাদের জানা নেই। তবে এটা ঠিকই, পোস্টার বিপর্যয়ের পরে যে মানুষগুলো মারা গেছেন, যাদের পরিবার সর্বশান্ত হয়েছে, সেই পরিবারগুলোর পাশে তৃণমূল কংগ্রেস কতটা দাঁড়িয়েছিল সেটাও মানুষের জানা। যাবার বেলায় এ ধরনের বিতর্ক থেকে নিজেকে এবং দলকে দূরে রাখলে তাদেরই ভালো হবে। ভাঙা বিমানের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, সেই ভাঙা বিমানের ছবি ভাইরাল করা হচ্ছে এবং বলা হচ্ছে ইন্ডিয়া টুডে যারা শরীররা তারা বলছেন যে আপনারা ছবি তুলতে ব্যস্ত, প্রধানমন্ত্রী ছবি তুলতে ব্যস্ত, কিন্তু কতজন মারা গেল সেই তালিকায় আপনারা দিচ্ছেন। এই যে বিমান দুর্ঘটনা তালিকাটা মানে সংখ্যাটা বাড়লে কি তারা একটু খুশি হবেন? এগুলো নিয়ে কোনো রাজনীতি হয়? এরা যে দেশে বিরোধী জোট, বিরোধী ঐক্য বলে কিছু আছে? এরা যে কোনো দায়িত্বশীল দল আজকে বিরোধী দলের ভূমিকা পালন করছে? এটা তো কার্যক্ষেত্রে এটা সারা পৃথিবীর সামনে নিজের দেশকেই হাস্যকর অবস্থায় এটা তুলে ধরছে। আচ্ছা, রাজ্যের মন্ত্রী বীরবা হাসদা তিনি বলছেন যে বিজেপি যারা করেন তারাই একমাত্র হিন্দু। আমরা তো উড়ে এসে বলে বলছি 26-এ তৈরি থাকুন, এই উড়ে এসে জুড়ে বসা মানুষগুলোকে জবাব দেবো। পশ্চিমবঙ্গের বুকে বিজেপি যাতে একটিও সিট না পায় তার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছি। কি বলবেন? আরো বেশি করে 2 গ্লাস জল খেয়ে নিন, আরো সন্ধ্যের তেজ তৈরি করে দিন। কেউ কেউ নেট প্র্যাকটিস, হ্যাডো প্র্যাকটিস করে, কেউ স্বপ্নেও ওই ওয়াকার ইউনুসকে স্টেপ আউট করে 6 মারার কথা ভাবে। হয়, ওটা অন্যায় কিছু নেই, ভালোই করছেন। হিন্দু ভোট ভাগ করতেই জগন্নাথ মন্দির, হিন্দু ভোট ভাগ করতেই জগন্নাথের প্রসাদ রান্নানো হচ্ছে বাড়ি বাড়ি, এরকম একটা আলোচনা বা এরকম কোথাও কোনো গুজব নেই, কোথাও কোনো আলোচনা নেই। স্বয়ং জগন্নাথ দেব স্বইচ্ছায় তিনি এসে গেছেন পুরী থেকে দীঘায়, কারণ আমাদের ইচ্ছে ছিল আদি গঙ্গায় এই সরকারের বিসর্জন দেবার, অন্তত পশ্চিমবঙ্গের মানুষের ইচ্ছা। এখন জগন্নাথ দেবের ইচ্ছা হয়েছে বঙ্গোপসাগরে ফেলার, তাও আবার উনি বলছেন যে আমি ওখানেই ফেলবো, কারণ মুখ্যমন্ত্রীকে একবার ওখানে ফেলে দিয়েছিলেন নন্দীগ্রামে। এবার যখন সূচনাটা করেছেন ওখানে,
তো শেষটাও ওখানে করে দেবেন, পূর্ব মেদিনীপুরেই বিদায়। শহীদা, এয়ারপোর্টের সামনে প্রচুর বেআইনি বহুতল, রাজারহাট গোপালপুর পুরসভার বিরুদ্ধে বাড়বাড়ন্তের অভিযোগ তুলছেন শোভন চট্টোপাধ্যায়। কে শোভন চট্টোপাধ্যায়? যিনি এসেছেন শোভন চট্টোপাধ্যায়, কলকাতার প্রাক্তন মেয়র। ও, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এসেছিলেন। ওনার রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে আমার জানা নেই, তবে উনি যদি এটা বলে থাকেন নিঃসন্দেহে এই বক্তব্যকে সবাই স্বাগত জানাবে। কারণ রাজারহাট গোপালপুর অঞ্চলে 7 ফিট রাস্তার উপরে 8 তলা বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বিধাননগর কর্পোরেশনের নির্দেশ পাঠানো পরেও, বিধাননগর কর্পোরেশনের নির্দেশ বাগুইহাটি থানাতে পৌঁছে দেওয়ার পরেও অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে পুকুর বুঝিয়ে সেখানে নির্মাণ বন্ধ করা যায়নি, সেটা চলছে। সুতরাং ওটা কার্যত মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। ওখানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যত নেতারা আছেন লুটের অবস্থা চলছে। আবার ওখানে ঘষা প্ল্যান নাকি একটা চলে, আগে কে একজন মেয়র ছিলেন, এখন আবার তার নাকি বাজার ডাউন, অন্য আরেকজন সভাপতি হয়ে গেছেন, ওখানে সবগুলো চলে। দেগঙ্গার তৃণমূল বিধায়কের নামে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে, তার শেষে অবশ্য লেখা আছে তৃণমূল কর্মী বৃন্দের পক্ষ থেকে সেটা দেওয়া। বলা হচ্ছে বিধায়ক চাকরি দেওয়ার নাম করে, পদ পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা নিচ্ছেন কাটমানি হিসেবে। দেখুন, কে কার বিরুদ্ধে পোস্টার মারছে এ নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই, মানুষেরও খুব একটা নেই। রাজ্যবাসী যাদের কাছে তৃণমূলও যাবে ভোটের সময়, বিজেপিও যাবে, তাদের তৃণমূল নিয়ে আর কোনো আগ্রহ নেই। তৃণমূলের কোর কমিটি বলে কিছু হতে পারে না, পুরো বিষয়টাই একটাই, অনুব্রতই তৃণমূল, তৃণমূলই অনুব্রত। অনুব্রতের যে কথা, অনুব্রতর যে শরীরী ভাষা, অনুব্রতর যে আচরণ, অনুব্রত যেভাবে নির্বাচন পরিচালনা করেছে, অনুব্রত যেভাবে পুলিশের সঙ্গে কথা বলেছে, এটাই তৃণমূলের কর্মসূচি। সে তৃণমূলের পোস্টার বয়। দেগঙ্গায় যখন তৃণমূল বিধায়কের নামে পোস্টার, সোদপুরে বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার করছে, বিশেষ করে মুরলীধর সেন লেনে, সেখানে দেখা যাচ্ছে চণ্ডীচরণ দাস এবং আরো এক আপনাদের রাজ্য স্তরের নেতার বিরুদ্ধে বিজেপি কর্মীদের পক্ষ থেকে পোস্টার করে দেওয়া হচ্ছে। তো বিজেপির কোনো কর্মী এ ধরনের পোস্টার মারে না। এ ধরনের পোস্টার যদি কেউ মারে তাহলে সেটা বিচ্যুতি, আর এই ধরনের বিচ্যুতির বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। ওই রবীন্দ্রনগরে ওই মহেশতলার যে নাবালক নিখোঁজ ছিল, 18 দিন হয়ে গেল, এখন তার কোনো খোঁজ পাওয়া গেল না। সে মৃত না জীবিত, তার পরিবারের লোকজন কিছুই জানতে পারছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি, কারণ এ রাজ্যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, রাজ্যে আইনের শাসন নেই। রাজ্যের মানুষের প্রত্যেকটি গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে। রাজ্যে পুলিশকে কার্যত কেউ ভয়ও করে না, ভক্তিও করে না। এখানে প্রশাসনের কোনো অস্তিত্ব কোনো আছে বলে এই মুহূর্তে রাজ্যবাসী মনে করছে না। তো এই ধরনের একটি বাচ্চার হদিশও দিতে তারা পারছে না, কারণ দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করা বা তাদের খুঁজে বার করার মতো পুলিশের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটাকে এই সরকার এসে ভেঙে দিয়েছে। কি হলো কোথায়? গত দুদিন ধরে বৈঠক চলছে রাজ্য বিজেপি দপ্তরে। আজকে বৈঠক আপনাদের দুদিনের সাংগঠনিক যে বৈঠক, সেই আলোচনার পর আর কয়েক মাস পরে তো বিধানসভা ভোট। সুমিত ভট্টাচার্য যে বৈঠকে উপস্থিত ছিলেন বলে আমরা জানি, সেই বৈঠকে আপনারা ঘর গোছাতে কতটা সেটা আমরা সংবাদ মাধ্যমকে বলবো কেন? না, 2 দিন ধরে বৈঠক করলেন। 2 দিন কেন, আমরা 13 দিন বৈঠক করবো। কিছু তো আমরা কিভাবে কি করব সেটাও বলে দিতে হবে না। আপনার বাড়িতে আপনার স্ত্রী কিভাবে রান্না করবে সেটা কি আমি গিয়ে কৈফিয়ত দিতে হবে নাকি? আপনাকে বলেছে নাকি যে আমি আজকে কি রান্না করবো? আপনি ডিকটেট করতে পারেন নাকি সেটা? না, বুথ স্তরের সংগঠনকে ও বিজেপির বুথ নিয়ে অনেক বেশি চিন্তিত এখন বাইরের লোকেরা। কিছু তো বলুন। কিছু বলার নেই, কিছু বলা যাবে না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়। সামনের বছর, সামনের মাসে 21শে জুলাই রয়েছে, এই রাজ্যের একটি বড় রাজনৈতিক কর্মকাণ্ড। এদিকে নরেন্দ্র মোদীকেও আপনাদের রাজ্য সভাপতি বলছেন আমরা মাসে মাসে আনতে চাইছি, আপনারা জুন জুলাই মাসে। আমরা এ ধরনের রাজ্য সভাপতি এ ধরনের কথা বলেননি। রাজ্য সভাপতি এটাই বলতে পারেন যে যখন নির্বাচন হয় তখন সেই নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী সামনে থেকে নির্বাচনের প্রচারের নেতৃত্ব দেন। শুনুন, তিনি কতবার আসবেন, কতবার তাকে ডাকা হবে,
এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং অবশ্যই রাজ্য নেতৃত্বের যৌথ সিদ্ধান্ত নিয়ে সেটা ঠিক করা হবে। আর 21শে জুলাইয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর কি সম্পর্ক আছে? 21শে জুলাই মানে আমরা আগে জানতাম শহীদের আত্মত্যাগের কাহিনী, মানে মারা গেলেন কংগ্রেসের লোকেরা, তৃণমূল কংগ্রেস সেই শহীদ দিবস পালন করছে। কংগ্রেস দলটা সাইনবোর্ডে যদি এখন আবার আত্মসমর্পণ করেছে কয়েক মাস আগে। আর যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি হয়েছিলেন রাজ্যের মন্ত্রী, পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ। যে পুলিশরা একদম সরজমিনে সেখানে উপস্থিতি থেকে এই গুলি চালানোয় অংশগ্রহণ করেছে তারাও পুরস্কৃত হয়েছে। 21শে জুলাইয়ের ঘটনায় গুলি চালানোর জন্য যারা কমিটি তৈরি করা হয়েছিল, এটা কি তদন্ত কমিটি হয়েছিল যে পুরো দেখার, অনেককে তলব করে কথাবার্তা বলেছিলেন, সেই রিপোর্টটা আজ পর্যন্ত রাজ্য সরকার মানে তৃণমূল সরকার প্রকাশ করতে পারেনি। সুতরাং কার্যত 21শে জুলাইয়ের বর্তমানের সভা যেটা হয় সেটা 21শে জুলাই যারা মারা গিয়েছিলেন সেই শহীদদের আত্মার অসম্মান হয়, তাদের পরিবারকে অপমানিত করা হয় কার্যত। আজকে যেভাবে 21শে জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করা হয়, বিভিন্ন জায়গায় যখন আমরা বিভিন্ন জায়গায় পোস্টার দেখি তৃণমূলের দেখা যায় যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কিন্তু 21শে জুলাইয়ের পোস্টারে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির ছবি থাকবে, অভিষেক ব্যানার্জি নিজের সম্মতিতেই সেই ছবি বাদ দিতে বলেছেন। হঠাৎ করে অভিষেক ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নিজের ছবিটা বাদ দিতে বলতে তাও কি মানে নিজেদের মধ্যে কোনো বিতর্ক না? আচ্ছা, একটা বাড়ি, সেই বাড়ির একজন মালিক আছে, একজন উত্তরাধিকারী আছে। এবার সে যদি বলে আমি দোতলার ঘরে থাকবো না, আমি একতলার ঘরে থাকবো, আমি বারান্দায় যাব না, সেটা তো সেরকমই ব্যাপার। ওটা তো পারিবারিক ব্যাপার, পারিবারিক সংগঠন। কখন গৃহকর্ত্রী সামনে আসবেন আর কখন তার উত্তরাধিকারী সামনে আসবে সে তো তারা ঠিক করবে, তাদের পারিবারিক ব্যাপার। এটা রাজনীতি কি আছে? ধর্মের ভুয়ো শংসাপত্র বাতিল করার আবেদন জানিয়ে চিঠি দিল কলকাতা পুলিশ পাঠানখালী পঞ্চায়েত। সেই পঞ্চায়েতে একেবারে বিশেষ করে দেখা যাচ্ছে ৩৫০০ জন্মের শংসাপত্র তৈরি হয়েছে যা একেবারে ভুয়ো এবং পোর্টালে নথিভুক্ত হলেও ম্যানুয়াল বুক বা পঞ্চায়েত অফিসের খাতায় তার কোনো উল্লেখ নেই। অবিলম্বে এই জন্মের শংসাপত্র বাতিল করা হোক, যা এই মর্মে পঞ্চায়েতকে চিঠি দিল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এরকম বহু জায়গায় চলছে। এমনকি তৃণমূলের কিছু সাংসদ আছেন, বিধায়ক আছেন, যারা এগুলো ভিতর থেকে প্রতিবাদ করছেন, চেষ্টা করুন, তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। পশ্চিমবঙ্গ ভুয়ো শংসাপত্র তৈরি করার একটা হাব হয়ে গেছে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম এবং বারাসাত এই বিষয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে। সুতরাং এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এখন এ রাজ্যে। সারা ভারতবর্ষে যেখানে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী কিংবা রোহিঙ্গা ধরা পড়ছে তাদের শংসাপত্র দেখা যাচ্ছে বারাসাত থেকে তৈরি হয়েছে। যেরকম সারা দেশে যত জাল নোট ধরা পড়ে রিজার্ভ ব্যাংকের হিসাব অনুযায়ী 82% আসে মালদা কালিয়াচক থেকে। এগুলো চলছে। বিজেপি শাসিত সকালবেলা রবীন্দ্র সরোবরে একজন ছাত্রীর মৃত্যু ঘটল, কিন্তু রবীন্দ্র সরোবর তার 5টা জায়গার মতো না, সেখানে একজন নজরদারি থাকে, একজন গার্ড থাকে, কিন্তু তারা কোথায়? এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক, এবং আজকেও এই ঘটনা ঘটলো। তাহলে যারা ওটা পরিচালনা করেন ক্লাবের, তাদের নজরদারি থাকা দরকার, কারণ ওখানে তো নেতা মন্ত্রীরা বারবারই যায়, কেএমডি এর তত্ত্বাবধানে দেখা তো যান। এটা তারা কি করবে? রাজ্য সরকারের এই নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। এর আগেও একবার দুর্ঘটনা ঘটেছিল, তো কে দায়ী তো মানুষ শুনবে না, একজনের প্রাণ চলে গেল। আর সবকিছু নিয়ে রাজনীতির প্রয়োজন নেই। আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা এবং তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ফিরাদ হাকিম একটু ধর্মীয় ব্যাপারে এত ব্যস্ত আছেন যে হয়তো এদিকে নজর দিতে পারছেন না। সন্দেশখালীতে গত রবিবার সভা করেছিলেন শুভেন্দু অধিকারী, আজ তার পাল্টা আরেক রবিবার সভা করলো তৃণমূল কংগ্রেস এবং তাদের দাবি সেখানে প্রায় 2000 জন স্থানীয় যারা বিজেপি হয়ে গিয়েছিলেন ফিরে এলেন ঘরবাপসি। সন্দেশখালী ব্লক 2 এ বিজেপি 90-এর দশক থেকে পঞ্চায়েত চালিয়েছে। সন্দেশখালী ব্লক 2 এ আমাদের পঞ্চায়েত সমিতি ছিল। সুতরাং কত বিজেপি ওখানে যোগদান করেছে ও সব গল্প না বলাই ভালো। শাসক দল ক্ষমতায় আছে, চারিদিকে নদী পরিবেষ্টিত, সমাজ বিরোধী সিভিক ভলেন্টিয়ার্স আর পুলিশকে দিয়ে জোর করে মানুষের উপরে আবার নতুন করে ওখানে অত্যাচার শুরু হয়েছে। মানুষ এবার গণপ্রতিরোধ গড়ে তুলছে, ভয় কেটে গেছে, এবার চারিদিকে আস্তে আস্তে অবস্থা বদলাবে। দুর্গাপুজো পেরোনোর পরে একটু দেখতে পাবেন পশ্চিমবঙ্গ কোথায় এসে দাঁড়িয়েছে। সুজিত ঘোষ, বিধবা হাঁসদা তারা সেখানে উপস্থিত ছিলেন। সুজিত ঘোষ, বিধবা হাঁসদা বলেছেন যা তা মিথ্যে কথা বলে দিয়ে গেছে, সেই মিথ্যে কথা বলার জন্যই
7টা বিধানসভাতেই 2024-এর তৃণমূল জিতবে। এই যে ওই সন্দেশখালী কেন্দ্রিক যে 7টা বিধানসভা উত্তর চব্বিশ পরগনার ওই অঞ্চলে, তার 7টাতেই এই শুভেন্দু। আমি বলেছি না, এরা একটা শুভেন্দু অধিকারী সিনড্রোমে আক্রান্ত। যেখানে শুভেন্দু অধিকারী যাবে সেখানে 2জন মন্ত্রীকে পাঠানো হয়েছে। এবার শুভেন্দু অধিকারী যেখানে যাবে সেখানে 4জন মন্ত্রী পৌঁছে যাবে। তার মানে হচ্ছে শুভেন্দু অধিকারী নেতা, শুভেন্দু অধিকারী প্রাসঙ্গিক, শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা আছে, শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস ভয় পায়। শুভেন্দু অধিকারীর নাম করে মধ্যরাত্রে তাদের ঘুম ভাঙবার পরে আবার শুভেন্দু বলে তারা জল খেয়ে ঘুমিয়ে পড়েন। এগুলোই তার প্রমাণ। শিখেরা আজকে যে প্রেস মিট করেছেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা, তাদের বক্তব্য অনুযায়ী হচ্ছে যে সুকান্ত মজুমদার যা ঘটিয়েছেন তা শুধু একটা বিষয় নয়। এর আগেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী খালিস্তানি বলে অপমান করেছিলেন এক শিখ অফিসারকে। এরা ধর্মীয় বিভাজন করতে চাইছে রাজ্যে। প্রেস ক্লাবে এই অভিযোগ যারা আনলেন সুকান্ত বাবুর বিরুদ্ধে, তারা এই কিসের ধর্মীয় বিভাজন? গোটা হিন্দু সমাজকে রক্ষা করবার জন্য তেগ বাহাদুর তার জীবন দান করেছিলেন। তেগ বাহাদুরের যারা মাথা কেটেছিলেন, যে অরঙ্গজেব, সেই অরঙ্গজেবের নামের রাস্তা আমরা বদলে এপিজে আব্দুল কালামের নামে রেখেছি। আর এই তৃণমূল কংগ্রেসের মতো দল বলেছিল অরঙ্গজেবের নাম কেন পরিবর্তন করা হচ্ছে। সুতরাং শিখেদের অপমান করে তৃণমূল কংগ্রেস, শিখেদের জীবন্ত পুড়িয়ে মারে কংগ্রেস, আর তারই গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস। শিখ সম্প্রদায়ের পাশে যদি কেউ থাকে সেটা বিজেপি, যারা কোনোদিন কোন অবস্থাতে তাদের এই আত্মত্যাগ, তাদের বলিদান যাতে পরবর্তী প্রজন্ম ভুলে না যায় তার জন্য সদা সচেষ্ট থাকে। উত্তরাখণ্ডে আজ কপ্টার ভেঙে মৃত্যু হয়েছে 6 জনের, পাইলট সহ। প্রশ্ন হচ্ছে গত 1.5 মাসে দেশের নানা জায়গায় 5খানা কপ্টার ভেঙে পড়েছে। হঠাৎই দিকে দিকে কপ্টার ভেঙে পড়া কেন? আর উত্তরাখণ্ডের এর উত্তর সংশ্লিষ্ট মন্ত্রক দিতে পারবে। তবে সমস্ত কিছু তো সরকারের নিয়ন্ত্রণে থাকে না। যে কপ্টারগুলি ভেঙে পড়েছে সেগুলো সমস্তই প্রায় বেসরকারি কপ্টার, এবং এগুলোকে কিভাবে তার মেনটেনেন্স হয় এবং কারা এগুলোকে নিয়ন্ত্রণ করে, সেখানে সরকারের ভূমিকাটা অত্যন্ত ন্যূনতম ভূমিকা। কিন্তু যেটা আছে নিশ্চয়ই সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করবে। এবং আবার বলছি, দুর্ঘটনাই কোনো মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে একটা ঐক্যমত্য গড়ে তুলে একটা সুস্থ আলাপ আলোচনার প্রয়োজন আছে, সুস্থ বিতর্কের প্রয়োজন আছে। কিন্তু এটা নিয়ে শুধুমাত্র কাদা ছোঁড়ার রাজনীতি করা খুব একটা সুস্থকর বলে আমার মনে হয় না। বিজেপি আজ আপনাদের ঘরোয়া আলোচনা হয়েছে, আমরা সেখানে আপনার ঘরোয়া ব্যাপারে বেশি ঢুকছি না, কিন্তু আগামী দিনে আপনাদের কর্মসূচি, একদিকে দেখা যাচ্ছে আপনারা মুর্শিদাবাদ, মালদা, মহেশতলার ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ করছে, অন্যদিকে রাজ্য জুড়ে দুর্নীতি নিয়ে মানুষের বিভিন্ন প্রতিবাদ চলছে। বিজেপিকে কোন ভূমিকায় দেখা যাবে বিধানসভা ভোটের আগে? আপনারা রাজ্য সরকার দুর্নীতির দিকে যাচ্ছেন, নাকি এই যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হবে? আজকের বৈঠকে আমাদের মূলত আলোচনা হয় যে প্রত্যেক বিজেপি কর্মীকে 5:30 সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, ঠিক 9টার আগে নিজের প্রাতরা পূর্ণ করে নিতে হবে। আর রাত্রের খাবারটা খুব বেশি রাত্রে খাওয়া যাবে না, সেটা শরীরের পক্ষে ভালো নয়, কারণ আগামী দিনে অনেক পরিশ্রম করতে হবে। এটাই আর কি নির্দেশ। দিলীপ ঘোষের রোল মডেল হচ্ছে রাজ্য বিজেপি, ভোর 5:30 উঠে মর্নিং ওয়াক। দিলীপ ঘোষ রোল মডেল হবে কি সুকান্ত মজুমদার হবে, এই নিয়ে তো বিতর্কের কোনো প্রয়োজন নেই। দিলীপ ঘোষ তো মডেলই ছিল। দিলীপ ঘোষের ময়দানের নাম নিয়ে তো আপনারা সকালবেলা পৌঁছে যাচ্ছেন পার্কে। পার্টি ওই জন্য সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেককে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। এটাই বৈঠকের আলোচনা।